হ্যালো আমার ভালোবাসার বন্ধুগণ, আপনারা কি রকমের গল্প শুনতে চান তা কমেন্ট করুন। আমি আপনাদের পছন্দমতো গল্প দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন গল্প শুরু করা যাক। ভেজা শরীর নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, লজ্জা করে না? সামনে দাঁড়ানো একজন সুগঠিত মানুষ রাগান্বিত কণ্ঠে বলল। কথাটা শুনে বর্ষার মেজাজ খুব গরম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে সে ভ্রুকুটি করে রাগে তার ঠোঁট কামড়ে ধরল। কঠিন গলায় লোকটি আবার একই প্রশ্ন করল, চুপ করে আছো কেন? এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? মাথা উপর বৃষ্টি, অন্ধকারে এই মানুষটির জিজ্ঞাসাবাদ। বর্ষা লোকটার দিকে তাকালো। অন্ধকারের কারণে তার মুখ দেখা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে সে বেশ লম্বা। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, কেউ তার সাথে উচ্চস্বরে কথা বলে না। অথচ কতটা বেপরোয়াভাবে এই লোকটা ধমকাচ্ছেন। সন্ধ্যা ৭টা বাজে। তারা কোচিং সেন্টার থেকে বাসায় যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। রাস্তার দোকানপাট বন্ধ। ঝড় আসবে টের পেয়ে দোকানিরা ঝাঁপ বন্ধ করে চলে গেছে। মাহিরা, অহিতা আর নিতু একটা দোকানের সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে ২ মিনিট হাঁটলেই একটি বাগান। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ডাকাতরা ধরে বাগানে নিয়ে যায়, এমনটাই শোনা গেছে এলাকায়। বর্ষা বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি হলেই সে ভিজে। কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে প্লাবিত, গর্তে পানি জমে রাস্তাগুলো কাদা মাটিতে পরিণত হয়েছে। আকাশে বজ্রপাত নেই, বৃষ্টি পড়ছে। হঠাৎ তার পিছনে একটি গাড়ি এসে থামল। আর একজন অপরিচিত ব্যক্তি ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে গেল। লোকটির মনে হয় ভদ্রতার ন্যূনতম বোধের অভাব রয়েছে। বৃষ্টিতে ছুটে আসে মাহিরা। লোকটির উদ্দেশ্য বলল, কেউ এভাবে গাড়ি চালায়? আরেকটু হলে দুর্ঘটনা হয়ে যেত। লোকটি তার আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, আমি গাড়িটা তোমার বন্ধুদের সামনে আনিনি। তোমার বন্ধু আমার গাড়ির সামনে এসেছিল নিজে মরতে চাইলে অন্যের গাড়ির নিচে যাক। লোকটির কথা বর্ষার কাছে খুবই অপমানজনক মনে হয়। সে ভ্রুকুটি করে মাহিরার কানে কিছু বলল। ফিসফিস করে জবাব দিল মাহিরা, বড় অসভ্য, লোকটাকে শিক্ষা দেওয়া উচিত। অন্ধকারে লোকটার মুখ দেখতে না পারলেও বর্ষা তার উচ্চতা আন্দাজ করল। হঠাৎ রাস্তার ধারে বসে একগুচ্ছ ভেজা মাটি হাতে তুলে নিল সে। ছুঁড়ে দিল লোকটার বুকে। আগন্তুক আটকে উঠল। চিৎকার করে বলল, হোয়াট? তুমি এটা কি করেছ? বর্ষা তার বন্ধুদের সাথে দৌড়াতে থাকে। ৪ নারীদ্বয় অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শুভ্র গাড়ির ভিতর থেকে বলল, এই অভ্র চলে আয়, আর কতক্ষণ দাঁড়াবি? অভ্র তার চোয়াল চেপে ধরল। গাড়িতে বসে বলল, এই কাদা শরীর নিয়ে বাড়ি যাব না। এত বছর পর দেশে এসে এই কাদা মাখা অবস্থা দেখে বাড়ির লোকজন অনেক প্রশ্ন করবে। আমি এর চেয়ে ভালো কাল যাব। শুভ্র জিজ্ঞেস করল, তাহলে এখন কোথায় যাবি? কেন? তোর বাড়িতে। বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছে তিন্নি। বর্ষাকে গেট দিয়ে ঢুকতে দেখে দৌড়ে তোয়ালে নিয়ে নিচে এলো। বেল বাজতেই সদর দরজা খুলে দিল তিন্নি। তোয়ালেটা বাড়িয়ে বলল, তুই দেখেছিস বৃষ্টি হচ্ছে, তবুও ভিজে এলি কেন? বর্ষা তাকাল। সাথে সাথে মুচকি হেসে বলল, ভিজেছি কি আর সাধে আপু? কোচিং সেন্টার থেকে বের হয়ে মোল্লার দোকানে এলাম আর প্রবল বৃষ্টি শুরু হলো। তখন কি করব? তাই ভিজতে হলো। এছাড়া রাস্তায় একটি ঘটনাও ঘটেছে। তিন্নি নিজেই তোয়ালে দিয়ে বর্ষার মাথা মুছতে বলল, কি হয়েছে? হাসিমুখে ঘটনাটি বলল বর্ষা। তিন্নি রাগ দেখিয়ে বলল, লোকটা ভালো কথা বলেছে। তোর এটা করা উচিত হয়নি। কিভাবে ভালো বলেছে? বৃষ্টিতে ভিজছিস, জ্বর হলে বা মেয়ে দেখলে ছেলেরা যদি বিরক্ত করে, এই ভেবেই হয়তো বলেছে। আর তাছাড়া তোকে কতবার বলেছি বড়দের নাম ধরে ডাকবি না। মোল্লা নজরুল চাচা কি তোর ছোট? লোকটাকে মোল্লার দোকান বলে গালি দিস কেন? আপু, সবাই তো তাই বলে। তুই বলবি না? চেয়ারে বসে আছেন নূর ইসলাম। গম্ভীর গলায় বললেন, বৃষ্টিতে ভিজে এসেছ কেন?
বৃষ্টি কমলে বা বাড়িতে ফোন দিলে গাড়ি পাঠানো যেত। বর্ষা বলল, আমার ঠান্ডা লাগবে না দাদা। তুমি চিন্তা করো না, শুধু 1 কাপ চা খেলেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি রুমে যাও এবং ভেজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরো। ঠান্ডা লাগলে সহজে ভালো হবে না। তিন্নি জিজ্ঞেস করল, রিমা কোথায়? একসঙ্গে কোচিং থেকে বের হননি? বর্ষা চলতে চলতে বলল, আসছে পেছনে। বর্ষা স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বারান্দায় পা রাখল। রিমা 2 কাপ চা নিয়ে রুমে এলো। বর্ষাকে খুঁজতে বারান্দায় গেল। 1 কাপ চা তার হাতে দিল। বর্ষা জিজ্ঞেস করল, ফোনে কি দেখছিস? রিমা হেসে বলল, আজ আমার ফ্রেন্ড লিস্টে একটা কিউটের ডিব্বা অ্যাড হয়েছে। বর্ষা চায়ে ঠোঁট ডুবিয়েছে। তারপর হঠাৎ বলল, রান্নাঘরের ডিব্বা ফেসবুকে গেল কিভাবে? রাস্তা কোথায় পেল? রিমা রেগে গিয়ে বলল, আরে তুমি বুঝবে না। কিউটের ডিব্বা মানে একটা কিউট ছেলে আমি 1 সপ্তাহ আগে রিকোয়েস্ট করেছিলাম, একটু আগেই মেনে নিচ্ছে। রিমা ফোনটা ধরিয়ে দিল বর্ষার দিকে। বর্ষা না তাকিয়ে বলল, তুই হয়তো এসব বিষয়ে আগ্রহী, কিন্তু আমি নই। গরম চা থেকে ধোঁয়া বের হচ্ছে। চায়ের কাপে চোখ স্থির রেখে বর্ষা মনে মনে বলল, ওই লোকটা নিশ্চয়ই আমাকে বকা দিচ্ছে। মুখটা স্পষ্ট দেখতে পাইনি। যদি পরিষ্কারভাবে দেখতে পেতাম তাহলে পরের বার দেখা হলে সরি বলা যেত। হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়ে আছে অব্র। সে আয়নায় তার প্রতিবিম্বের দিকে কয়েকবার তাকাল, 2 বার স্নান করেছে। তবে মাটির গন্ধ শরীর ছাড়ছে না। অব্র আরও পারফিউম দিয়ে রুম থেকে চলে গেল। শুভ্র নাক ছিটকে বলল, এত পারফিউম দিলি কেন? ঘর গন্ধ হয়ে গেছে। সাহিল বলল, মনে হচ্ছে 1 বোতল পারফিউম একবারেই শেষ করে ফেলবে। অব্র বলল, মাটির গন্ধ এখনো আসছে শরীর থেকে। শুভ্র জোরে হেসে উঠল। বলল, মেয়েদের সাথে ঝামেলা করতে নাই। ছোটবেলার কথা মনে পড়ে না? তখন মেয়েরা থুতু দিয়ে দৌড়াতো আর এখনকার মেয়েরা কাদা। অব্র রাগী গলায় বলল, আমি তাকে ছাড়ব না। সাহিল জিজ্ঞেস করল, মেয়েটা কি খুব সুন্দরী ছিল যে ছাড়বি না? অব্র সোফার ছোট্ট বালিশটা সাহিলের দিকে ছুড়ে দিল। অব্র শাহাদাত আঙুল নেড়ে বলল, একদম চুপচাপ। সাহিল মুখ দিয়ে আওয়াজ করল। বিষণ্ণ কণ্ঠে বলল, একটি সুন্দরী কাদা ছুঁড়ে গেল আর তুই এই অধমের কপালে বালিশ ছুঁড়ে ফেললি। শুভ্র বলল, তুই আজ বাড়ি যাবি না। বাড়িতে ফোন কর এবং তাদের জানা। তারা হয়তো অপেক্ষা করছে। অব্র সোফায় বসে বলল, দেশে আসবো সেটা কেউ জানে না। সবাইকে সারপ্রাইজ দেব ভেবে এয়ারপোর্টে তোদের আসতে বলেছিলাম। সাহিল মুচকি হেসে বলল, আর মেয়েটা তোকে সারপ্রাইজ করেছে। খান পরিবারের বড় ছেলে সারফরাজ খান অব্র দেশে ফিরেছে। তার উপস্থিতি বাড়ির সবাইকে অবাক করে। 8 বছর পর অব্র সামনে থেকে সবাইকে দেখছে। মা বাবা, দাদা দাদি, চাচা চাচি সবার চোখে জল। মুহূর্তের মধ্যে খান বাড়িতে উদযাপন এবং খাবার তৈরি করা শুরু হয়। অব্র যা খেতে পছন্দ করে তাই রান্না হবে আজকের খাবারে। খান বাড়ির দক্ষিণ পাশে বিশাল ফুলের বাগান। বর্ষা চুপ করে বসে আছে। রিমা করুণ গলায় বলল, এত বছর পর অব্র ভাই দেশে এসে আমাদের সঙ্গে দেখা করেননি। আমি এটা মেনে নিতে পারছি না। তাছাড়া অব্র ভাই আসছেন, রান্নাঘরে অনেক রান্না হচ্ছে দেখে আমি ভীষণ খুশি, তাই শুধু 1 টুকরো ভাজা ইলিশ চেয়েছিলাম, মা বা চাচি কেউই আমাকে 1 টুকরো দেননি। উল্টো তিনি বললেন, অব্র না খাওয়া পর্যন্ত কেউ পাবে না। রিমার আগে কপালে থাপ্পড় দিল। বর্ষা কর্কশ গলায় বলল, অব্র ভাইকে ঘিরে এত আয়োজন কিন্তু তার কোনো খবর নেই। কিছুক্ষণ পর গেট দিয়ে 3টা ছেলে ঢুকল। সঙ্গে আছেন অপূর্ব, নাহিদ ও তিন্নি। রিমা ভ্রুকুটি করেছে। ভাবুক কণ্ঠে বলল, অব্র ভাই ছোটবেলায় খুব মোটা ছিল, এখন হয়তো স্লিম ফিট। বর্ষা হাসল। বলল, সে এত মোটা ছিল যে হাঁটলেই পড়ে যেত। কথাগুলো বলার সাথে সাথেই বর্ষার চোখের সামনে টেবিলে শক্ত হাত রাখল একজন। শব্দটা এতই জোরে হল যে বর্ষা চমকে গেল। তিন্নি এসে পাশেই দাঁড়াল। অব্র তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল,
এই বুনো মেয়ে এখানে কি করছে? তিন্নি বলল। ও তো। অভ্র তিন্নিকে থামিয়ে বলল। ছোট চাচার একমাত্র মেয়ে। আর তার এই বন্য মেয়ে। অভ্র তার কথা শেষ করতে পারেনি। তার আগেই বৃষ্টি ছাড়া তার মুখে পানি পড়ল। টেবিলের উপর জলের জগ রাখা আছে। অভ্র বারবার তাকে বুনো বলে ডাকছে দেখে বর্ষা জগ ভরা পানি ছুড়ে দেয়। তিরস্কারের সুরে বলল তিন্নি। বর্ষা, এটা কেমন অসভ্যতা? সে আমাকে বন্য বলে ডাকছে কেন? অভ্র দাঁতে দাঁত চেপে বলল। গতকাল ও আমার দিকে কাদা ছুঁড়েছিল আর এখন পানি আগে আমি এটা সম্পর্কে সবাইকে বলি। অভ্রর কথা শুনে বর্ষা চমকে গেল। তিন্নি বলল। তোর উপর কাদা নিক্ষেপ করেছে ভাই? অভ্র বলল। হ্যাঁ, গতকাল বিকেলে দেশে আসলছি। গ্রামে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তারপর দেখলাম সে রাস্তার মাঝে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। আমি গাড়ি থেকে নামলাম তাকে বুঝিয়ে গাড়িতে নিয়ে বাসায় চলে আসব। আর সে আমার বুকে মাটি মারল। সেই গন্ধ এখনো কাটেনি। এখন আবার পানি। ও এত অভদ্র হল কিভাবে? তিন্নি বর্ষার দিকে তাকাল। সে ভ্রুকুটি করল। রিমা জিজ্ঞেস করল। তিন্নি আপু, উনি আমাদের? তিন্নি একবার রিমার দিকে তাকাল। তারপর গম্ভীর কণ্ঠে বলল। অভ্র ভাই।